আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন, আমরা সেই অধ্যায় নিয়ে কথা বলবো। তোমরা জানো যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটি কোশ্চেন থাকবেই। মজার বিষয় হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে 22 সাল এবং 23 সালের পরীক্ষার্থীদের জন্য, সেখানেও এই অধ্যায়টা রয়েছে। তার মানে এখান থেকে একটি কোশ্চেন থাকছেই। একটি বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের মনে অনেকের অহেতুক একটি ধারণা যে ওই অধ্যায়টা বুঝি খুবই কঠিন। আসলে ছোট্ট একটি ট্রিক্স যদি তোমরা জেনে রাখো, তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে এবং এখান থেকে 10 নম্বর ক্যারি করা খুবই সহজ হবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনায় চলে যাব। তার আগে একটি কথা বলে নেই, তোমাদের মতো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে তোমাদের জন্য নতুন নতুন যখন ভিডিও আপলোড করব তোমাদের টাইমলাইনে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে এই অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী কি, এটা নিয়ে যদি আমরা কথা বলি, আমরা প্রথমে একটু খেয়াল করব। সেটা হলো দেখো, মনে করো তোমার ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু দুইজনে পরিচালনা করে। সাপোজ মনে করো এখানে ব্যাংকের যিনি ম্যানেজার, তিনি কিন্তু একটা হিসাব তোমার পরিচালনা করে। এটা হচ্ছে ব্যাংক বুক, বা এটাকে পাস বইও বলা হয়। আর একটা হচ্ছে নগদান বই। অর্থাৎ তুমি যখন ব্যাংকে কোনো টাকা জমা রাখো, ব্যাংক ম্যানেজার বা তার ব্যাংক কর্মকর্তা তোমার টাকাটা ওখানে উঠিয়ে রাখে। ঠিক তুমি বাসায় এসে তোমার লেজার বইতে ওই টাকাটা উঠিয়ে রাখো। তুমি ঘরে বসে যে হিসাবটা করো সেটা হচ্ছে নগদান বই, আর ব্যাংক ম্যানেজার বা ব্যাংক কর্মকর্তা তোমার হিসাবটা ব্যাংকে বসে যেটা করে সেটা হচ্ছে পাস বই। এখন একটু খেয়াল করে দেখো, সাপোজ তুমি ব্যাংকে 10,000 টাকা জমা দিলা, তো ব্যাংক কর্মকর্তা তোমার নামে 10,000 টাকা উঠিয়ে দিল। তুমি ঘরে এসে 10,000 টাকা উঠিয়ে দিলা, তার মানে ব্যালেন্স কিন্তু ইকুয়াল। কিন্তু মাঝে মাঝে এমন হয় কি না, সাপোজ যদি মনে করো আমি লিখলাম ব্যাংক চার্জ 1,000 টাকা। মনে করো ব্যাংক যে কোনো কারণে তোমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা চার্জ কেটে নিয়েছে। 1,000 টাকা যখন চার্জ কেটে নিয়েছে, তখন ব্যাংকে কিন্তু এই 1,000 টাকা মাইনাস করে দেবে। তার মানে ব্যাংক বইতে তোমার অ্যাকাউন্টে আছে 9,000 টাকা। যে কোনো কারণে তোমার কাছে এসএমএসটা আসেনি, বা তুমি জানতে পারলা না যে তোমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা চার্জ হিসাবে কেটে নিয়েছে। তো তখন কি হবে, তুমি কিন্তু কিছুই করলা না। মানে তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা, মানে তুমি তোমার বইতে 10,000 টাকা রেখে দিছো। ব্যাংকে কি করলো, ব্যাংক কিন্তু 1,000 টাকা কমে দিল, 9,000 টাকা। এখন দেখো ব্যাংক বইয়ের সাথে তোমার বইতে একটা গরমিল সৃষ্টি হলো কি না। যখন তুমি জানতে পারবা যে না আসলেই এই চার্জ তোমার থেকে কেটেছে, তখন তুমি আবার সমন্বয় করার জন্য ব্যাংকের অনুসরণ করবা। যেহেতু ব্যাংকে 1,000 টাকা কমাইছে, তুমি তখন 1,000 টাকা কমিয়ে 9,000 টাকা করে দিবা। মানে গরমিল সৃষ্টি হয়েছে। এখন তুমি এটাকে সমন্বয় করে দিলা, কাকে অনুসরণ করে, ব্যাংকের অনুসরণ করে। আবার তো এমনও হতে পারে মাঝে মাঝে, যেমন দেখো এখন কিন্তু ব্যালেন্স সমান, আবার যদি ব্যাংক সুদ ধার্য করে সুদ দেয় তোমার অ্যাকাউন্টে, ব্যাংক সুদ 1,000 টাকা যে কোনো কারণে তোমার অ্যাকাউন্টে সুদ বেড়ে গেছে, ব্যাংক কিন্তু এবার 1,000 টাকা বাড়িয়ে দিল, 10,000 টাকা। কিন্তু তুমি কিন্তু জানতে পারলা না যে তোমার অ্যাকাউন্টে 1,000 টাকা বাড়ছে। তুমি কিন্তু ওই 9,000 টাকায় স্টপ হয়ে রইছো তোমার বইতে। তো এক্ষেত্রে দেখো এখানে 10,000, এখানে কিন্তু 9,000। যখন তুমি জানতে পারবা যে তোমার অ্যাকাউন্টে 1,000 টাকা সুদ বেড়েছে, তখন কিন্তু তুমি আবার ব্যাংকের অনুসরণ করে 1,000 টাকা এখানে বাড়িয়ে দিলা। তো কত হলো, ব্যালেন্সটা কিন্তু আবার সমান হয়ে গেল। আবার মাঝে মাঝে এমনও হয়, যেমন তুমি
কোনো একজন ভদ্রলোককে চেক দিয়েছো যে এই টাকাটা তুমি নিয়ে নাও, অর্থাৎ সে তোমার থেকে টাকা পাবে। এটাকে বলা হয় চেক ইস্যু। এটাকে বলা হয় চেক ইস্যু। খেয়াল করো, চেক ইস্যু করছো কয় হাজার টাকার? 2000 টাকার। তুমি মিস্টার করিমকে 2000 টাকার একটা চেক দিয়ে দিছো। তোমার ধারণা কি করিম ব্যাংকে গিয়ে টাকাটা নিয়ে নেবে? এই জন্য তুমি কি করলা, এখান থেকে 2000 টাকা মাইনাস করে দিলা তুমি ঘরে বসে, কারণ তুমি জানো করিম এই চেকটা নিয়ে ব্যাংকে যাবে, যাওয়ার পরে 2000 টাকা ব্যাংক কর্মকর্তা তাকে দিয়ে দিবে, তোমার অ্যাকাউন্ট থেকে 2000 টাকা চলে যাবে। কিন্তু সে ব্যাংকে গেল না, সেই দিন সে ব্যাংকে গেল না। তার মানে ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা, তোমার পাস বইতে আছে 8,000 টাকা। এই যে আরেকটা গরমিল সৃষ্টি হয়ে গেল। তো এখন যদি এরকম হয় যে তুমি ব্যাংকের অনুসরণ করতে চাও, তখন তুমি এই 2000 টাকা আবার যোগ করে দিবা, কারণ তুমি 2000 টাকা বিয়োগ করে ফেলছো যদি তুমি ব্যাংকের অনুসরণ করতে চাও। আর যদি ব্যাংক তোমাকে অনুসরণ করতে চায়, তখন ব্যাংক আবার এখানে 2000 টাকা মাইনাস করে দিয়ে তোমার সাথে মিলিয়ে নিল, মানে ব্যালেন্স সমান হয়ে গেল। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি যে নগদান বই অথবা ব্যাংক বইয়ের যে গরমিলটা সৃষ্টি হয়, এই গরমিলটা সৃষ্টি হলে পরে তাদের মধ্যে যে সমন্বয়টা করতে হয় সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন তোমাদের একটি প্রশ্ন থাকতেই পারে যে স্যার কে কারে অনুসরণ করবে? যে এখানে দেখলাম আমি ব্যাংকে টাকা ব্যাংকে টাকা কমছে, আমি ব্যাংকের অনুসরণ করার জন্য আমি পরে 1000 টাকা মাইনাস করে দিলাম। আবার এখানে দেখলাম ব্যাংকে টাকা বাড়লো, আমি ব্যাংকের অনুসরণ করার জন্য আমি 1000 টাকা বাড়িয়ে দিলাম। আবার এখানে দেখা গেল আমার বইতে 1000 টাকা আমি কমাইছি, ব্যাংক আমাকে অনুসরণ করে 2000 টাকা 2000 টাকা কমাইছি, ব্যাংক আমাকে অনুসরণ করে 2000 টাকা কমিয়ে দিল। কে কাকে অনুসরণ করবে বা আমি কার মতো কখন হব? ব্যাংক আমাকে কখন অনুসরণ করবে আর আমি কখন ব্যাংকের অনুসরণ করব? এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। যদি এই বিষয়টাই তোমরা জানো তাহলে তোমার জন্য অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। এই বিষয়টা তোমাদের এখানে আমি স্পষ্ট করে বলে দিছি। এই যে একটু আগে যেটা বললাম, একটা শর্ট ট্রিকের মাধ্যমে তুমি যদি জানতে পারো বা শর্ট ট্রিকটা তুমি মনে রাখো, তাহলে তোমাদের জন্য অঙ্কটা খুবই সহজ হবে। দেখো, যদি প্রথমে এন্ট্রিটা অর্থাৎ তোমার অঙ্কের প্রথম লাইনটা যদি এরকম থাকে, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, কি থাকে? নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত মানে ঘাটতি, তাহলে নগদান বই অর্থাৎ আমি বললাম এই জন্য কারণ আমি আমার নগদান বই মেনটেন করি ঘরে বসে। আমি পাস বইকে অনুসরণ করব। পাস বই কাকে বলা হয়? ব্যাংক বইকে। আমি পাস বইকে অনুসরণ করব। কখন? যদি প্রথম লাইনটা নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত হয়, তখন আমি বা নগদান বই পাস বইকে অনুসরণ করবে। অর্থাৎ পাস বইতে যদি বেশি থাকে আমি বাড়িয়ে দেব, পাস বইতে যদি কম থাকে আমিও কমিয়ে দেব। বাট যদি প্রথম লাইনটা এইভাবে থাকে, নগদ বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, যদি প্রথম লাইনটা যে কোনো একটা কথা থাকে, তাহলে পাস বইটা নগদান বইকে অনুসরণ করবে, আমাকে অনুসরণ করবে। আমি যদি বাড়িয়ে থাকি ব্যাংকও বাড়াবে, আমি যদি কমিয়ে দেই ব্যাংকও কমাবে, সমন্বয় করার জন্য। তো এই দুইটা জিনিস তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। যদি এই দুইটা জিনিস তোমরা পারো তাহলে অঙ্কটা তোমাদের কাছে ইজি হবে। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীর ঘরটা সাধারণত এরকমই হয়। তো এই যে এখানে যে প্রথম লাইনটা নগদ বই মোতাবেক, হয়তো যে কোনো একটা থাকবে ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমার ঘাটতি, তো কিছু যোগ করতে হবে কিছু বিয়োগ করতে হবে। মানে যোগ করতে হবে যদি তুমি ব্যাংকের অনুসরণ করতে চাও, ব্যাংক যদি বাড়িয়ে দেয় তুমি যোগ করে দিবা, ব্যাংক যদি কমিয়ে দেয় তুমি বিয়োগ করে দিবা। দেন তোমার এখানে যোগ বিয়োগ করার পরে এখানে সমন্বয়টা যা আসবে সেটা হবে। তো এই ছিল ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়টা। আর আমি তোমাদের সামনে এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ছকের নিয়মে, সেটা হচ্ছে এক্সের পদ্ধতি। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীটা সাধারণত দুইভাবে করা হয়, একটা হচ্ছে এক্সের আর একটা হচ্ছে দ্বৈতজের। তো এক্সের বিষয়টা এরকম, দ্বৈতজেরটা আমরা অন্য একটা ক্লাসে শিখব। তো
তো এই পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছো যে আমরা যেটা লক্ষ্য করলাম যে মাঝে মাঝে এমন হয় নগদান বই এবং ব্যাংক বই অনুসারে আমাদের হিসাবটা গরমিল হয়ে যায়। আর যদি গরমিল হয়, গরমিল হওয়ার পরে নগদ বই অনুসারে নগদ বই অনুসারে ব্যাংক বই অথবা ব্যাংক বই অনুসারে নগদ বইকে অনুসরণ করে যে সমন্বয়টা করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের সাধারণত ক নম্বরে ডেবিট মেমোরেন্ডাম চাই, ক্রেডিট মেমোরেন্ডাম চাই, কী কী যেতে পারে আমরা শিখব হলো এখান থেকে ডেবিট মেমোরেন্ডাম, আমরা শিখব ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে যে চার্জ কাটে বা খরচগুলা কেটে নেয় সেই সকল বিষয় ডেবিট মেমোরেন্ডামে স্থান পাবে। আর ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে তোমার অ্যাকাউন্টে যেই বিষয়গুলো বাড়ে, সুদের কারণে বাড়ছে, কমিশনের কারণে বাড়ছে, সেই বিষয়গুলো স্থান পাবে। এখানে থাকতে পারে এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, যেটা আমরা এখন দেখালাম, ব্যাংক সমন্বয় বিবরণী। আর আরেকটা থাকবে হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। আরেকটা থাকবে প্রয়োজনীয় জাবেদা। তো এই বিষয়গুলো মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে সাধারণত থাকে। তবে আমি আবারও বলছি, তোমাদের যেটাকে টার্ম কার্ড বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণীতে, এই বিষয়টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। কে কাকে অনুসরণ করবে, নগদ বই কখন ব্যাংক বইকে অনুসরণ করবে, ব্যাংক বই কখন নগদ বই অনুসরণ করবে। যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো তাহলে তোমার জন্য পরের বিষয়গুলো খুবই সহজ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসটা এখানেই শেষ করে দেব। আমরা পরবর্তী ক্লাসে ব্যাংক সমন্বয় বিবরণীর যে কোনো একটি ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, হাতে কলমে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই তোমরা আগামী ক্লাসটা দেখবা, এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।